নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই সপ্তাহে আমি আবার একটা নতুন বই এনেছি। বইটা এই যে দেখেই বুঝতে পারছো, ব্রাউন পেপারে মলাট দেওয়া, মানে আমার স্কুলের বই। হ্যাঁ, ক্লাস 7-এর বই। আর এই বইটার নাম হচ্ছে গল্পাঞ্জলি, মানে নানা রকম গল্পের যেন অঞ্জলি আছে এই বইটায়। যদি সূচিপত্রটা দেখি আমি, তাহলে তোমাদের বলতে পারি যে বহু বিখ্যাত লেখকের গল্প আছে, যেমন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, অবনীন্দ্রনাথ, প্রভাত কুমার মুখোপাধ্যায়, সুকুমার রায়, রাজশেখর বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জলধর সেন ও সুনির্মল বসু। হ্যাঁ, এই বইটা আমার স্কুলের 1 বছরের পাঠ্যক্রমে ছিল এবং এর থেকে বেশ কয়েকটা গল্প আমাদের পড়তে হয়েছিল, আমাদের পরীক্ষাতে আসতো। তার থেকেই একটা খুব প্রিয় গল্প আমি তোমাদের শোনাবো। সবকটা গল্পই ভীষণ ভালো। আমি চেষ্টা করব তোমাদের এক এক করে এই বইয়ের গল্পগুলো শোনানোর, কারণ সবকটা গল্প আমার মনে আছে, আমার প্রচণ্ড ভালো লেগেছিল। কোনোটা ভীষণ হাসির, কোনোটা ভীষণ মানবিকতা বোধে সম্পন্ন, আর পড়লে শুনলে ভীষণ আনন্দ পেয়েছিলাম আমার মনে। আর আমি সেইটাই তোমাদের কাছে ছড়িয়ে দিতে চাই। আজকে যেই গল্পটা আমি তোমাদের শোনাবো তার নাম হচ্ছে ছোটলোক, লিখেছেন বনফুল। ছোটলোক মানে কিন্তু কোনো শারীরিকভাবে ছোট বা বয়সে ছোট সেরম কেউ নয়। ছোটলোক একটা খারাপ কথা বাংলা ভাষায়, মানে যারা সমাজে সেরমভাবে উঁচু শ্রেণীর নয়, বা খুব বেশি পড়াশোনা জানা নয়, বা খুব বড় লোক নয়, বা খুব শিক্ষিত সভ্য ওই রকম নয়, তাদের বলা হয়। এবং বলে কারা? যারা সমাজের একটু তথাকথিত উঁচু শ্রেণীর বা একটু শিক্ষিত, একটু সভ্য, এই ধরনের লোকজন। তারা ধরো সমাজের নিচু শ্রেণীর লোকজনকে ছোটলোক বলে। ভালো অভ্যাস নয়, আমি মানছি, ভালো কথা নয়, কিন্তু কথাটা প্রচলিত বাংলা ভাষায়। গল্পটি লিখেছেন বনফুল, এবং বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল বহু বহু অসাধারণ ভালো ভালো লেখা লিখেছেন। তার মধ্যে এটি একটি, আমি তোমাদের কাছে এইটি আজকে শুরু করব। এই যে গল্পটা দেখতেই পাচ্ছ, আমার কত নোটস লেখা আছে, ভীষণ ভালো ছিল, কিন্তু সাথে সাথে টিচাররা যা বোঝাচ্ছেন সেগুলোও লিখে ফেলা খুবই জরুরি ছিল। এই বইটায় গল্পটা খুব একটা বড় নয়, কিন্তু 1 সপ্তাহে কোনোভাবেই শেষ হবে না, 3-4 সপ্তাহ লাগবে। এই বইয়ের প্রতিটা গল্পে শুরুতে লেখকের পরিচিতি সম্বন্ধে কিছুটা লেখা আছে। তো আজকে সেই জায়গাটা পড়বো, আর গল্পটা শুধু সামান্যভাবে শুরু করব। তারপরে আস্তে আস্তে আমরা সপ্তাহ ধরে ধরে গল্পটা নিয়ে এগিয়ে যাব। তাহলে শুরু করি আজকে। ছোটলোক, লিখেছেন বনফুল। বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। পেশায় তিনি ছিলেন চিকিৎসক। ভাগলপুরে দীর্ঘদিন প্রবাস যাপনের পর বনফুল কলকাতায় চলে এসেছিলেন। তাহলে বললাম যেটা, যে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তিনি ছদ্মনামে বনফুল ছদ্মনামে লেখা লিখতেন, এবং তিনি একজন চিকিৎসক বা ডাক্তার ছিলেন। ভাগলপুর বলে জায়গাটিতে তিনি দীর্ঘদিন, মানে বহুদিন প্রবাস যাপনের পর, প্রবাস মানে যারা বঙ্গদেশে বা বাংলাতে থাকতে পারে না, হ্যাঁ, অন্য দেশে থাকতে হয়, তাদের প্রবাসী বলা হয়, এবং যেই দেশে থাকে সেটাকে প্রবাস বলা হয়। তো সেই প্রবাস যাপনের পর তারপর বনফুল কলকাতায় চলে এসেছিলেন। বনফুলের রচনার মধ্যে অশেষ বৈচিত্র্য আছে, তার মতো কলাকুশলী সাহিত্যিক খুব অল্পই আছেন। গল্প, উপন্যাস, কবিতা, নাটক, রসরচনা, শিশু সাহিত্য সর্বক্ষেত্রেই তার লিপিকুশলতা সর্বজনের মনোরঞ্জন করতে সক্ষম। তো এই সেকেন্ড প্যারাগ্রাফে কি বলেছে, যে তার লেখার মধ্যে অশেষ, বা তার রচনা বা লেখার মধ্যে অশেষ বৈচিত্র্য আছে, মানে প্রচুর ভ্যারাইটি বা নানা ধরনের লেখা উনি লিখেছেন। তার মতো কলাকুশলী সাহিত্যিক, মানে খুব ভালো লিখতে পারেন সেরম সাহিত্যিক খুব অল্পই আছেন। এবং তার লেখা গল্পই হোক, কি উপন্যাসই হোক, কবিতা হোক, নাটক হোক, শিশু সাহিত্য মানে বাচ্চাদের নিয়ে লেখা হোক, রসরচনা মানে হাসির লেখা কিছু হোক, সর্বক্ষেত্রেই, মানে সব রকম লেখাতেই উনি ওনার লিপিকুশলতা, মানে লেখার যে ওনার গুণ, বা এত ভালো লিখতেন, এত সুন্দর লেখা লিখতে পারতেন, সেটা সর্বজনের, মানে সবার মনোরঞ্জন করতে সক্ষম। মনোরঞ্জন মানে এন্টারটেনমেন্ট, বা ভালো লেগেছে সর্বজনের, বা সবার সেই লেখা ভালো লিখেছে। সে তিনি যেরকমই লেখা লিখুন, গল্পই লিখুন কি ছোট গল্পই লিখুন, নাটক, কবিতা, বাচ্চাদের নিয়ে লেখা, সব কিছুই ভীষণ প্রিয় পাঠকদের হয়েছে। এমনই তার কলমের জাদু ছিল, এমনই তার লেখার হাত ছিল। এই গল্পটা পড়লেও তোমরা আস্তে আস্তে সেটা বুঝতে পারবে, যে লেখাটা এমন একটা অদ্ভুত একটা সাবজেক্ট, বিষয়টা মানে অবাক হতে হয় যে এরকম একটা সাধারণ ঘটনাকেও এত সুন্দরভাবে উনি মানে আমাদের সামনে পাঠকদের সামনে পরিবেশিত করেছেন, এবং সেটা পড়তে যে কত আনন্দ হয়, অথচ কত গভীর একটা ভাবনা, সেটা গল্পটায় বুঝতে পারবে।
পরের প্যারাগ্রাফে কি বলছেন, বনফুলের রচনায় সবচেয়ে বেশি বৈচিত্র্য চমকে তার প্রতিটি রচনাই নূতনত্ব এনে দিয়েছে। ছোটলোক গল্পটিতে দরিদ্র শ্রমজীবী মানুষদের আত্মমর্যাদার ছবিটি তিনি এক নূতন কৌশলে উপস্থাপিত করেছেন। তো চমকে মানে প্রতিটা গল্পই বোধহয় এমন সুন্দরভাবে শেষ হতো, এমন আশ্চর্যভাবে শেষ হতো, সেটাই তার লেখার ভ্যারাইটি বা বৈচিত্র্য এনেছে, বা সেটাই তার লেখাকে আরও বেশি ইউনিক করেছে, অন্য থেকে আলাদা করেছে এবং নতুনত্ব এনে দিয়েছে। এবং এই গল্পটাতে কি হয়েছে, দরিদ্র মানে গরিব শ্রমজীবী মানে খুবই খেটে খাওয়া মানুষদের, হ্যাঁ লেবার ক্লাস যেটা ইংলিশে বলে, খেটে খাওয়া মানুষদের আত্মমর্যাদার সম্মানের ছবিটি বা সম্মানের বিষয়টা তিনি খুব একটি নতুন কৌশলে উপস্থাপিত করেছেন। মানে খুব সহজভাবে আমার খুব আত্মসম্মান আছে, আমার সম্মান সবসময় বাঁচিয়ে রাখতে হবে সেইভাবে না, তিনি সেটা জানিয়েছেন যে এই দরিদ্র এই গরিব লোকেদেরও প্রচণ্ড আত্মসম্মান বোধ আছে, কিন্তু সেটা কিভাবে জানিয়েছেন, ঘটনার মধ্যে দিয়ে। সেই নতুন কৌশল বা নতুন স্টাইলটাই আমরা এই গল্পটা পড়তে পড়তে জানতে পারবো। লেখক পরিচিতির শেষে একটা ছোট্ট প্যারাগ্রাফে গল্পটার একটা সংক্ষেপ বা সামারি দেওয়া হয়েছে। কি না, রাঘব সরকার মানুষ টানা রিক্সাতে ওঠেন না, রিক্সাওয়ালাকে তিনি দয়া দেখাতে চাইলেন, কিন্তু ছোটলোক রিক্সাওয়ালা তার শ্রম বিক্রি করে খেতে চায়, কারো দয়া সে নিতে রাজি নয়। খুব ছোট্ট করে একটা সামারি দেওয়া হয়েছে, সারসংক্ষেপ, যে রাঘব সরকার বলে একজন ভদ্রলোক, তিনি মানুষে টানা রিক্সায় উঠতেন না। এবার মানুষে টানা রিক্সা কি, এমন রিক্সা যেগুলো মানুষ টেনে টেনে নিয়ে চলতো, মানে চাকা দিয়ে সেই রিক্সাগুলো মানে চাকা থাকতো, রিক্সাটার একদিকে চাকা থাকতো, অন্য দিকটা দিয়ে একটা বড় লাঠির মতো কিছু থাকতো, এবং সেই লাঠি ঠিক না, একটা কাঠের একটা হ্যান্ডেল টাইপের থাকতো, সেই হ্যান্ডেলটাই মোটামুটি মানুষ বা রিক্সাওয়ালারা টেনে নিয়ে যেত। এখনও নর্থ কলকাতায় বহু জায়গায় সেই হাতে টানা রিক্সা দেওয়া যায়। যে কটা রিক্সা এই মুহূর্তে কলকাতায় চলছে আমি দেখে এসেছি, এখন তো মানে মোটর রিক্সাও চলছে, সেই মোটর রিক্সা, এমনি রিক্সা এবং এই হাতে টানা রিক্সা, তার মধ্যে সবচেয়ে বেশি খাটনির হচ্ছে এই মানুষ টানা রিক্সা। কিন্তু তখনকার দিনে হয়তো যখন তিনি লেখাটা লিখেছিলেন তখন কিন্তু এই মানুষ টানা রিক্সাই চলতো, আর কোনো উপায় ছিল না। বহু বহু লোক ছিল যারা এই রিক্সা টেনে আর কি জীবন নির্বাহ করতো। খুবই কষ্টকর, খুবই খাটনির একটা কাজ, কিন্তু কোনো উপায় নেই। পরবর্তীকালে কি হলো, পিছনে দুটো চাকা এলো এবং সামনেও একটা চাকা এলো, সেই রিক্সাওয়ালা সামনের চাকাটাকে চালিয়ে চালিয়ে টেনে টেনে রিক্সাটাকে এগোতো, সাথে সাথে পিছনের চাকাগুলোও ঘুরতো, কিন্তু সেখানে খাটনিটা অনেকটাই কমে গেল। আর এখন তো আমি দেখে এলাম মোটর রিক্সায় প্রচুর চল হয়েছে কলকাতায়, তাই এখন রিক্সা চালানোটা অনেক সহজ আর কি আগের থেকে, কিন্তু তখন এই মানুষ টানা রিক্সাই ছিল। তো এই রাঘব সরকার ভদ্রলোক মানুষ টানা রিক্সায় উঠতেন না, তো এমন একজন রিক্সাওয়ালাকে তিনি দয়া দেখাতে চাইলেন, হ্যাঁ, কিন্তু ছোটলোক রিক্সাওয়ালা সে যতই ছোট লোক হোক বা যতই নিচু শ্রেণীর লোক হোক, তিনি তার শ্রম বিক্রি করে, মানে তার পরিশ্রম বা তার খাটনি, তার লেবার, সেটা বিক্রি করেই তিনি রোজগার করতেন বা খাবারের জোগাড় করতেন, কারো দয়া সে নিতে রাজি নয়। কিন্তু কিভাবে, এত সহজভাবে কি ঘটনাটা ঘটলো, আমরা আস্তে আস্তে দেখব। আজকে শেষ জায়গা যেটা পড়বো সেটা হচ্ছে গল্পের প্রথম প্যারাগ্রাফ, সেটা পড়ে আজকে আমি বাংলার ভাগটা আজকে শেষ করব। প্রথম প্যারাগ্রাফে কি হচ্ছে, উন্নত মস্তক রাঘব সরকার দ্বিপ্রহরে নিদারুণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুতপদে পথ চলিতেছিলেন। তাহার পরিধানে খদ্দর, মাথায় ছাতা নাই, পায়ে জুতা অবশ্য আছে, কিন্তু তাহা এমন কণ্টক সংকুল যে বিক্ষত পদদ্বয়কে সরসজ্জাচারী ভীষ্মের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না। উন্নত মস্তক রাঘব সরকারের কিছুই ভ্রুক্ষেপ নাই, তিনি দ্রুতপদে চলিয়াছেন। আচ্ছা, এই লেখাটা কিন্তু বেশিরভাগই সাধু ভাষায় লেখা হয়েছে, মানে আমরা এখন যেই ভাষায় কথা বলি চলিত ভাষা, সেই ভাষায় লেখা নেই, তাই তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার বা বলে দেওয়ার, কারণ খুব বেশি তফাৎ নেই, শুধু ভার্বগুলোতে মানে কর্ম বা কাজ বোঝায় যেই শব্দগুলো সেগুলো একটু আলাদা, আর একটু কিছু পুরোনো দিনের ভাষাও ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে সবই আলোচনা করব। উন্নত মানে সহজ ভাষায় উন্নত মানে ডেভেলপ বা যেটা খুব ভালো অবস্থায় আছে, কিন্তু উন্নত মস্তক মানে মাথা, উন্নত মস্তক মানে যে মাথা উঁচু, মানে ভদ্রলোক এমন একজন ভদ্রলোক যার খুব আত্মমর্যাদা আছে বা খুব সম্মান জ্ঞান আছে ইত্যাদি, নিজেকে তিনি খুব উঁচু শ্রেণীর মানুষ মনে করেন। সেই রকম একজন ভদ্রলোক রাঘব সরকার দ্বিপ্রহরে মানে দুপুরে নিদারুণ মানে প্রচণ্ড রৌদ্র মানে রোদ, উপেক্ষা করিয়া মানে রোদকে একদম মানে পাত্তা দিচ্ছে না, সেইভাবে দ্রুত মানে তাড়াতাড়ি, পদে মানে পায়ে, মানে খুব তাড়াতাড়ি পথ চলছিলেন। তার পরিধানে মানে গায়ে খদ্দর হচ্ছে হাতে বোনা কাপড়
যেটা দেশেই বেশিরভাগ ব্যবহার হতো, আমাদের স্বাধীনতার সময় সেটা আরও বেশি করে চলেছিল, সুতির কাপড়। হ্যাঁ, মানে তার মধ্যে কোনো বাহুল্য বা বাড়াবাড়িও উনি করছেন না, মাথায় ছাতাও নেই, পায়ে জুতো অবশ্য আছে, কিন্তু তাহা এমন কণ্টক সংকুল, মানে এমন বেশি পায়ে জুতোতে এত বেশি কাঁটা বা পাথর হয়তো ফুটে আছে যে বিক্ষত পদদ্বয়কে, মানে পদদ্বয় মানে দুই পা বিক্ষত, মানে খুবই ব্যথা পেয়েছে বা খুবই আহত বলা যায় আর কি, মানে পাটা খুব সহজ বা নর্মাল অবস্থায় নেই, হয়তো অনেক খোঁচা খোঁচা খাওয়া এরকম একটা পা, সেই পাকে ষড়শয্যাশায়ী ভীষ্মের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না। ষড়শয্যাশায়ী মানে ভীষ্ম যখন মহাভারতে শেষ অবস্থায় ছিলেন তখন তো তিনি ষড়শয্যায় ছিলেন, মানে তীরের যে একটা বিছানা তৈরি হয়েছিল সেই রকম সেই বিছানায় তো উনি শুয়ে শেষ জীবনটা বা শেষ কটা দিন কাটিয়েছিলেন। তো সেই রকম খোঁচা খোঁচা খাওয়া যে ওনার শরীর, তার সঙ্গে এই পাটাকে যেন তুলনা করা যায়, তাতে কোনো অন্যায় হবে না। কিন্তু উন্নত মস্তক রাঘব সরকারের কিছুই ভ্রুক্ষেপ নেই, মানে কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। ভ্রুক্ষেপ মানে কোনো কিছুতে পাত্তা দেওয়া। তিনি দ্রুত পদে চলিয়াছেন, তাহলে উনি খুব তাড়াতাড়ি এগোচ্ছেন। এরপরে গল্পে তোমরা বুঝতেই পারছো আগের সংক্ষেপটা শুনে যে রিক্সাওয়ালার সঙ্গে ওনার দেখা হবে, তারপরে দেখা হবে কিভাবে কি কথাবার্তা এগোবে, দেখা সাক্ষাৎ কীভাবে এগোবে, সেগুলো আমরা আগামী সপ্তাহে নিয়ে এগোবো। আপাতত আমি ইংলিশটা পড়ি। Hello everyone, hope you all are doing good. Today I am back with another story, though a bit longer than that in the last week. So I expect this story to go on for a few weeks, though not too many, since it's a short story. I have another new book today from my school days. See, if you can see the brown paper, you can understand that it's a school book. This is from my class 7 syllabus. The name of the book is Golpanjali, which means divine offering or Anjali of stories or Golpo. From this book, today I will bring to you the story Chhotolok by the famous author Bonoful. Bonoful is the pen name of author Bolaichad Mukhopadhyay, who wrote many amazing pieces, always tugging at the chord of human emotions through his creations. This book has stories by many other amazing authors, and they have a small write-up on the author at the start. So we'll talk about Bonoful as well as we start the story. The name Chhotolok, which is the name of the story, it means someone who's small. Now, in what respect is the person small? Not by physical stature or something. It refers to someone who is small in terms of characteristics or social stature. So the word Chhotolok is actually a derogatory term used for someone who is considered to be small or low in terms of character or status, and it's a very meaningful short story. It teaches us that someone's status or profession can never be the yardstick to measure someone's character or someone's self-esteem. Let us start. So we'll first start with the author's introduction, the first paragraph. বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, পেশায় তিনি ছিলেন চিকিৎসক। ভাগলপুরে দীর্ঘদিন প্রবাস যাপনের পর বনফুল কলিকাতায় চলে এসেছিলেন। The real name of Bonoful is Bolaichad Mukhopadhyay, as I said. By profession a doctor, he stayed for many years at the place Bhagalpur and then moved to Kolkata later. Next paragraph. বনফুলের রচনার মধ্যে অশেষ বৈচিত্র্য আছে, তার মতো কলাকুশলী সাহিত্যিক খুব অল্পই আছেন। গল্প, উপন্যাস, কবিতা, নাটক, রসরচনা, শিশু সাহিত্য সর্বক্ষেত্রেই তার লিপি কুশলতা সর্বজনের মনোরঞ্জন করতে সক্ষম। So his writings have a lot of variety. বৈচিত্র্য means variety. There are very few who are as skilled an artist or writer as him. Through stories, which is golpo, novels, which is upannash, poems, which is kobita, drama, which is natok, humorous writings, which is rochorochona, children's literature, which is shishu sahitya, his penmanship has entertained everyone. Monoranjan is entertainment. Next paragraph. বনফুলের রচনায় সবচেয়ে বেশি বৈচিত্র্য চমকে, তার প্রতিটি রচনাই নূতনত্ব এনে দিয়েছে। ছোটলোক গল্পটিতে দরিদ্র শ্রমজীবী মানুষদের আত্মমর্যাদার ছবিটি তিনি এক নতুন কৌশলে উপস্থাপিত করেছেন। So his creations variety is the greatest in the surprise element. চমক is surprise. All his creations have something novel. নতুন is new or novel. In this short story Chhotolok, he has painted the picture of the self-respect of the poor. আত্মমর্যাদা is self-respect. দরিদ্র is poor. শ্রমজীবী is labor class people who really work on a daily basis and earn wages and sustain themselves. So he has presented the story of their self-esteem in a new style altogether. Kaushal means style. So he has presented the story of their self-esteem, that class's self-esteem, in a new way altogether. The last paragraph in the
author introduction is a short summary of the story. It says, রাঘব সরকার মানুষ টানা রিক্সাতে ওঠেন না, রিক্সাওয়ালাকে তিনি দয়া দেখাতে চাইলেন, কিন্তু ছোটলোক রিক্সাওয়ালা তার শ্রম বিক্রি করে খেতে চায়, কারো দয়া সে নিতে রাজি নয়. So Raghav Sarkar, the character, he never rides on rickshaws pulled directly by rickshaw pullers. Now what are rickshaws pulled directly by rickshaw pullers? If you go to Calcutta now, you'll find rickshaws either pedaled, either drawn by people by pedaling or cycling, or they are motor rickshaws. But in those days, a lot, or rather the majority of the rickshaws were pulled directly by people. So there would be two wheels at the back, but in the front there would be a wooden structure which the rickshaw puller would directly pull them. It was very strenuous of work, but there was no better technology in those times. Now it's much easier for the rickshaw pullers to pull the rickshaws, but in those days people or the rickshaw pullers had to directly pick up it was almost like pulling the load. So they would pick up that wooden structure, and the people would be seated, the passengers would be seated behind, and he would have to directly walk and pull. So that was the rickshaw pulling style in those days, very strenuous, but a lot of people earned their livelihood through those rickshaws in those days. So that was the rickshaw pulling style in those days. So this Raghav Sarkar, he would never ride on on rickshaws pulled directly by rickshaw pullers. Now there is some rickshaw puller who comes in the scene, and he tried to do this person a favor, rather show some pity to the rickshaw puller. But the uncivil or the Chhotolok rickshaw puller, he wants to eat his food on a daily basis or earn his money by selling his labor. That is his way of earning, a direct and honest way. He was not ready to accept anybody's favor. So that is what this story is about. But does the rickshaw puller directly say that you can't, harm at my self-esteem, or you can't, I have to maintain my self-esteem or something like that? No. How does he do that? That's what we'll get to know through this amazing story. Today, I'll just go for the first paragraph of the story, and then in the next weeks, we'll go gradually as we move ahead. So the first paragraph of the story. উন্নতমস্তক রাঘব সরকার দ্বিপ্রহরে নিদারুণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুতপদে পথ চলিতেছিলেন। তাহার পরিধানে খদ্দর, মাথায় ছাতা নাই, পায়ে জুতা অবশ্য আছে, কিন্তু তাহা এমন কণ্ঠসংকুল যে বিক্ষত পদদ্বয়কে সরসজ্জাশায়ী ভীষ্মের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না। উন্নতমস্তক রাঘব সরকারের কিছুই ভ্রুক্ষেপ নাই, তিনি দ্রুতপদে চলিয়াছেন। So head held high, উন্নত is developed, but here it means high, held high. Head is mostok, so head held high, or a very dignified. So head held high, why is it said to classify or characterize this person? He's someone who's very dignified, very cautious about his stature in the society, someone who considers himself to be a very high class person, like maybe not by money, but by his stature in the society. He thought of himself to be someone very civilized and very high class. So this dignified Raghav Sarkar, he was ignoring the strong scorching heat of noontime. Diprohar is noontime, Rodro is heat or scorching heat, Nidarun is very strong heat. So he was ignoring. Upekha is to ignore. Pacing quite speedily. Druto pode, druto is fast, pod is feet, or here it means steps. So he was pacing really fast, speedily. Tahar poridhane khoddor, he was wearing khaddar or hand woven coarse cotton clothes, which were usually made locally or within the country. It didn't have an umbrella. Chhata is umbrella, mathai is head. So he did not have an umbrella on his head, but was wearing a shoe though. Paye juta obosho ache. Juta is shoe. Kintu taha emon kontok shonkul, but the shoe had so many thorns. Kontok is thorn attached on it that it wouldn't be wrong to compare the injured legs to the arrow-strewn body of Bhishma lying on his bed of arrows. So here is the Mahabharata reference. So in Mahabharata, during the battle of Kurukshetra, Bhishma had to lie on a bed of arrows in the last days of his life, and obviously that made a lot of pinch marks on his body. And similarly, this shoe had so many thorns or pebbles attached to it, probably something which was very old, that his feet were also very injured, and they could be compared to the body of Bhishma. Now, what does the last line of the paragraph say? উন্নতমস্তক রাঘব সরকারের কিছুই ভ্রুক্ষেপ নাই, তিনি দ্রুত পদে চলিয়াছেন. So dignified Raghav Sarkar with his head held high, he isn't bothered by anything. Bhrukkep is
again to be bothered by something. He is simply walking at a fast pace. So this is where we'll end today. We'll go ahead with the story in the next weeks. We have just started the story, and as I said, in the next week you will get to know how he meets the other character in the story, the rickshaw puller, what happens, how does their interaction and conversation go on. I'm sure that the summary of the story at the beginning has got you interested to some extent, and you would want to know the rest of the story. What is the new style in which the story's matter is presented by Bonoful. As always, I have used the Samsad Students Bengali to English Dictionary for the English part. I hope you'll have a good time listening to this amazing story. At the end, I will again say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. তাহলে এখানেই শেষ করি। আগামী সপ্তাহগুলোতে তোমরা জানতে পারবে রাঘব সরকার এবং রিকশাওয়ালার মধ্যে কীরকম কথা হলো, ওদের আলোচনাগুলো কী কী নিয়ে হলো। শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। সবাই খুব ভালো থেকো, মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো। আসছি, আবার সামনের সপ্তাহে দেখা হবে। টাটা।